পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে ভিডিওটি একদম মিস করবে না, কারণ আজকে আমি আলোচনা করতে চলেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ট্রেন্ড। অর্থাৎ বিগত বেশ কয়েক বছরের প্রশ্ন নিয়ে যদি অ্যানালিসিস করো, দেখা যায় কি বেশ কিছু চ্যাপ্টার থেকে প্রত্যেকবার প্রশ্ন এসেছে, একটা দুটো তিনটে চারটে অবধি প্রশ্ন এসেছে সিঙ্গেল চ্যাপ্টার থেকে। তো সেই চ্যাপ্টার গুলোকে যদি তুমি রেডি করে নাও, তাহলেই বুঝতে পারছো বায়োলজির ম্যাক্সিমাম স্কোরটাই কিন্তু তোমার হাতের মুঠোয় চলে আসবে। তো কোন কোন চ্যাপ্টার গুলো এবং তার সাথে আর কোন চ্যাপ্টার গুলো রেডি করলেই মোটের ওপর 80% নম্বরই তুমি নিয়ে নিতে পারবে, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ভিডিও। ওয়েলকাম টু BSSCI নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। দেখো, সবার প্রথমে বুঝতে হবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করাটা কেন গুরুত্বপূর্ণ। কারণ দেখো, কম্পিটিটিভ এক্সামের যেটা ট্রেন্ড বা বলো ধরন, এই ক্ষেত্রে না সমস্ত চ্যাপ্টার থেকে সমানভাবে প্রশ্ন আসে না। এই জন্যই বিগত বছরগুলোতে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে সেইটা দেখা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কারণ তুমি দেখছো যে ব্লাড, ধরো একটা চ্যাপ্টার ব্লাড, সেই ব্লাড থেকে প্রত্যেক বছর 3টে থেকে 4টে, কোনোবার 2টো, কোনোবার একটা প্রশ্ন এসেইছে। তাহলে সেই চ্যাপ্টারটা, এবং ধরো একটা চ্যাপ্টার দেখছো যেটা থেকে, ধরো ফটোসিনথেসিস, কথার কথা ফটোসিনথেসিস, সেটা থেকে কোনোবার একটা এসেছে, কোনোবার আবার আসেনি, উদাহরণ আমি নিয়েছি। তো তাহলে তুমি কোন চ্যাপ্টারটাকে বেশি গুরুত্ব দেবে? দুটোকেই কি সমান দেবে? না, ব্লাডটাকে কিন্তু আগে রেডি করে ফেলতে হবে, কারণ তুমি জানছো ব্লাড থেকে প্রশ্ন আসছেই, তার মানে ব্লাড থেকে প্রশ্ন আসবেই, আমি এটাকে আগে রেডি করে ফেলি। ফটোসিনথেসিস কি বাদ দিয়ে দেবে তার জন্য? না, বাদ দেবে না, সেটাকেও রাখবে, কিন্তু মাথায় যেন এটা থাকে ব্লাডটা যেন একদম সবার আগে রেডি হয়ে যায়। বুঝতে পারলে? তো এই জন্যই এরকম স্মার্ট ওয়েতে যদি প্রিপারেশনটা নাও, অনেক বেশি ইজিয়ার হবে এবং স্কোরটাও তত বেশি তুলতে তোমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, যেটা বলছিলাম যে সমস্ত চ্যাপ্টার কিন্তু সমানভাবে আমাদেরকে এখানে পড়তে হয় না। আমাদেরকে কোনো চ্যাপ্টার খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয়, আবার কোনো চ্যাপ্টার একটু দেখে গেলেই যেন হয়ে যাবে, কারণ সেখান থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, এরকম একটা ব্যাপার থাকে। তো চলো দেখে নিই বায়োলজির জন্য এএনএম জিএনএম পরীক্ষার ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার গুলোকে সবার আগে তুমি রেডি করবে। সবার প্রথমে এসে গেছে কি আমাদের সকলের পরিচিত চ্যাপ্টার হরমোন, এন্ডোক্রাইন সিস্টেম। তো এই অন্তঃক্ষরা তন্ত্র বা হরমোন, এটা কিন্তু তুমি দেখবে এতবার যতগুলো পরীক্ষা হয়েছে, 6টা কি 7টা তুমি কোয়েশ্চেন পেপার নিয়ে যদি অ্যানালিসিস করো, হরমোন থেকে প্রশ্ন প্রত্যেকবার এসেছে। ক্যাটাগরি 1-এ পাবে, ক্যাটাগরি 2-তে পাবে, দুটোতেই পাবে, এবং একাধিক। তো এখানে আমাদের পড়তে কি হয়, সবার প্রথমে অবশ্যই এন্ডোক্রাইন সিস্টেমটা কি সেটা জানবো। তারপরে কি আমাদের এন্ডোক্রাইন সিস্টেমে আমরা গ্ল্যান্ডস পাবো, অন্তঃক্ষরা গ্রন্থি, সেই গ্রন্থিগুলোকে দেখতে হবে, গ্রন্থিগুলো থেকে কোন কোন হরমোন রিলিজ করছে দেখতেই পাচ্ছ, এখানে বেশ কিছু আমি দিয়ে রেখেছি জাস্ট দেখার জন্য। এখানে তো আমি তোমাদের ডিটেলে পড়াচ্ছি না, যখন করব তখন বলবো। তো তাহলে কি এই হরমোনগুলো রিলেটেড যে ডিসঅর্ডার গুলো দেখবে প্রত্যেকবার এসেছে। তুমি এই থাইরয়েড হরমোনের যে তোমার অভাবজনিত, ঠিক আছে, বেশি হয়ে গেলে কি পাবেই, অ্যাড্রেনালিন পাবেই। তাহলে হরমোন টপিকটা কিন্তু, এছাড়াও এই যে দেখছো না ইনসুলিন, ইনসুলিন থেকে প্রশ্ন পাবে তুমি, গ্লুকাগন, হ্যাঁ, তারপরে কি পিটুইটারি, এই সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসছেই। তাহলে হরমোন টপিকটা কিন্তু আমাদেরকে সবার আগে খুব ভালো করে ফুলফিল করে নিতে হবে। নেক্সট যদি চলে এসো যে ব্লাড গ্রুপ, দেখো এবিও সিস্টেম, তো ব্লাড গোটা টপিকটাই নিজেই ইম্পর্টেন্ট, তার মধ্যেও যদি দেখো এবিও সিস্টেম থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন এসেছে। বিশেষ করে ওই যে একদম পেটেন্ট নেওয়া প্রশ্ন, সার্বজনীন দাতা আর সার্বজনীন গ্রহিতা, তো এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসবে।
ক্রস গুলো থেকে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ যেরকম আমরা কি করি যে পিতা মাতা এই ব্লাড গ্রুপ হলে সন্তানের ব্লাড গ্রুপের সম্ভাবনা কি, এই যে এই ধরনের প্রশ্নগুলো এইগুলো। তারপরে কি ব্লাড গ্রুপ এ তে কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি রয়েছে, ও নেগেটিভের ক্ষেত্রে আমরা কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি পাবো। তো ব্লাড গ্রুপ থেকে কিন্তু এই ক্যাটাগরি 2 তে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এবং এসেওছে, আমরা দেখেছি। তো সেই জন্য ব্লাড গ্রুপ এবিও সিস্টেমটাকে কিন্তু ভালো করে রেডি করে নিতে হবে। নেক্সট যদি দেখো যে ডাইজেস্টিভ সিস্টেম, উফ, এই যে পরিপাক তন্ত্র, যে কোনো এক্সামে তুমি দেখে নাও, তুমি এনএমজিএনএম এর প্রত্যেক বারের প্রশ্ন খুলবে, ডাইজেস্টিভ সিস্টেম থেকে 2 থেকে 3টে প্রশ্ন পাবেই পাবে। হয় এনজাইম নিয়ে, হ্যাঁ জিজ্ঞেস করেছে যে এই যে পেপসিন এনজাইম সেটা কার উপরে ক্রিয়া করে, নয়তো জিজ্ঞেস করেছে দন্ত সংকেত থেকে, হ্যাঁ যে একজন যে কতগুলো প্রিমোলার থাকবে, ঠিক আছে, দুধে দাঁতের সংখ্যা কত জিজ্ঞেস করবে, গোটা ফর্মুলা তুলে জিজ্ঞেস করতে পারে। নয়তো জিজ্ঞেস করেছে দেখবে যে কোন এনজাইম কোথায় থেকে সিক্রিট করে, আমাদের স্যালাইভাতে কোন এনজাইম পাই, কোন এনজাইম কোন মিডিয়ামে কাজ করে। দেখবে আমার একটা শর্টসও এখানে রয়েছে কি যে এই বলো যে অ্যাসিডিক মিডিয়ামে কোন প্রোটিয়েজ কাজ করে। তো এই যে এই ধরনের প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থেকে সিক্রিট হয়, ভীষণ পরিচিত প্রশ্ন, বারবার পরীক্ষায় এগুলো কিন্তু আসে। অ্যাবজর্পশন, শোষণটা কোথা থেকে হয়, ভিলি আমরা কোথায় পাই, তারপরে বলো বাইল, হ্যাঁ ওই যে পিত্ত কোথায় তৈরি হয় কোথায় সঞ্চিত হয়, বোঝাতে পারছি, আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড কি শরীরের, এই নানান প্রশ্ন ডাইজেস্টিভ সিস্টেম থেকে কিন্তু প্রতি বছর এসেছে। খুব ভালো করে ডাইজেস্টিভ সিস্টেম আমাদেরকে রেডি করতে হবে। নেক্সট দেখে নাও কি রয়েছে, সার্কুলেটরি সিস্টেম। আমার সব থেকে পছন্দের জায়গা হলো সংবহন তন্ত্র, আমার পড়াতে সব থেকে বেশি ভালো লাগে। তো তোমরা যখন পড়বে দেখবে এত ইন্টারেস্টিং একটা টপিক এবং ফুল কনসেপ্ট, তুমি না বুঝলে এখান থেকে উত্তর করতেই পারবে না। তো সেই জন্য একদম পুরো এই জায়গাটা বুঝে পড়তে হবে, রেডি করে ফেলবো সবার আগেই, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা হার্ট, সেই হার্টের মধ্যে দিয়ে কোন প্রকোষ্ঠের সাথে কোন ধমনী কোন শিরা জুড়ে রয়েছে, পরীক্ষায় বারবার এসেছে। কোন ধমনী ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, বারবার আসছে পরীক্ষায়। কোন শিরা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, এই যে এই প্রশ্নগুলো। তারপরে কি হার্ট নিজেকেই ব্লাড সাপ্লাই করছে কোন সংবহনের মাধ্যমে, বারবার এসেছে। হার্ট রিলেটেড যে ডিজিজ গুলো সেগুলো আসছে। তাহলে আমরা আমাদের সার্কুলেটরি সিস্টেম খুবই ভালো করে রেডি করব। তো শুধু কি হিউম্যান না, সাথে দেখবে এই ধরনের প্রশ্নগুলো বারবার আসে যে অ্যাম্ফিবিয়ান্সদের হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে, রেপটাইলসের কটা থাকে, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে খুব ভালো করে করতে হবে। আগে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে আমরা এমসিকিউ করব, যেটা আমি সব সময় তোমাদেরকে বলি। নেক্সট চলে এসো দেখো রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকেও দেখবে একই রকম ভাবে প্রতি বছর প্রশ্ন এসেছে, ঠিক আছে। কারণ দেখো তোমাদের পরবর্তীতে না কাজ করার জায়গায় এগুলো হবে, তাই না, মানব শরীর রিলেটেডই কাজ তোমাদের হবে। তো খুব স্বাভাবিকভাবেই তোমাদের মানে নার্সিং এর এক্সামে হিউম্যান যে সিস্টেমগুলো সেখান থেকে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। তো সেই জন্য দেখো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি অর্গান রয়েছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি অর্গান রয়েছে, প্রচুর যে আমাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, হ্যাঁ প্রচুর ভাবে মানে হরমোনের মানে কি বলবো ব্যালেন্সের ওপর কাজ করে। হরমোনের যদি ইমব্যালেন্স হয়ে গেল বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। প্রেগন্যান্সি থেকে শুরু করে পুরো জায়গাটা বারবার প্রশ্ন এসেছে, ইস্ট্রোজেন কোথায় থেকে রিলিজ করছে, প্রেগন্যান্সিকে ধরে রাখছে কোন হরমোন, টেস্টোস্টেরন কোথায় থেকে রিলিজ করছে, ঠিক আছে, এই যে এই জাতীয় যে প্রশ্নগুলো, প্লাসেন্টা, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আমাদেরকে করতে হবে এবং অবশ্যই টপিকটাকে আগে খুব গুরুত্ব দিয়ে রেডি করে নিতে হবে। নেক্সট চলে এসো দেখো পলিনেশন। প্রত্যেকবারে এসেছে পলিনেশন থেকে এই যে বাহকগুলো রিলেটেড, হ্যাঁ যে অর্নিথোফিলি, যদি পলিনেশন যদি পোকামাকড়ের মাধ্যমে হয়, পতঙ্গের মাধ্যমে হয় কি বলবো, পাখির মাধ্যমে হলে অর্নিথোফিলি, পোকামাকড়ের মাধ্যমে হলে এন্টমোফিলি, যদি শামুকের মাধ্যমে হয় কি বলবো, বাতাসের মাধ্যমে হলে কি বলবো, এলিফ্যান্টের মাধ্যমে হলে, পিঁপড়ের মাধ্যমে, অজস্র।
প্রত্যেকবার পলিনেশন থেকে পেয়ে যাবে। আর দেখো এই জায়গাটা পলিনেশন টপিকটা কতটুকু বলতো, জাস্ট একটা চার্ট, আর কিচ্ছু নেই যে কোন তোমার যে বলো বাহককে সেই অনুযায়ী নাম। আর আমরা কয়েকটা করে উদাহরণ দেখব, যে পলাশ গাছের ক্ষেত্রে, পলাশ ফুলের ক্ষেত্রে তোমার সেটা কোন কি, মানে ওটা কি মির্মিকোফিলি, ওটা কি অ্যানিমোফিলি, ওটা কি অরনিথোফিলি, নাকি মেলাকোফিলি, না কি। এই যে ব্যানানা, কলা, সেটার বাহককে, এই যে পলিনেশনের ক্ষেত্রে বাহককে। তো এই যে পলিনেশন টপিকটা জাস্ট একটা চার্ট রেডি করবে, শিওর শর্ট তুমি একটা নম্বর লিখে নাও, পেয়ে যাবে। নেক্সট চলে এসো, দেখো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। অজস্রবার এসেছে, 2 থেকে 3টে করে প্রশ্ন এই নিউক্লিক অ্যাসিড থেকে পাবেই পাবে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2তে বিশেষ করে। কারণ কি, জায়গাটা বেশ একটা কি বলবো ইন্টারেস্টিং, তার সাথে ফুল কনসেপ্ট বোঝার জায়গা, তাই না? মুখস্থ করে তুমি ডিএনএ আরএনএ এর গঠন তো তুমি নামাতে পারবে না, শুধুমাত্র মুখস্থ করে কোনো কিছুই নামানো যায় না, বুঝতে হবে আগে। তো সেই জন্য আমরা ডিএনএ আরএনএ যে স্ট্রাকচার, সেই রিলেটেড জায়গাটা খুব ভালো করে বুঝে রেডি করে নেব। প্রশ্ন তুমি এখান থেকে পাবেই, একটা দুটো নয়, 3টে 4টে প্রশ্নও পেতে পারো। বোঝা গেল? তাহলে ডিএনএ আরএনএ কিরকম প্রশ্ন আসে ম্যাম, এখান থেকে কয়েকটা বলুন। যেরকম দেখবে যে নাইট্রোজেন বেস গুলো রয়েছে, ঠিক আছে, যে নিম্নলিখিত কোন নাইট্রোজেন বেসগুলি কেবল ডিএনএ তেই রয়েছে। নিম্নলিখিত কোন নাইট্রোজেন বেসটি একটি পিরিমিডিন বেস, এই ধরনের প্রশ্ন এসেছে। নিম্নলিখিত কোনটি একটি ডাবল হেলিক্স স্ট্রাকচার এসেছে। এই যে এই ধরনের আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল কাকে বলছি, এই সমস্ত গুলো সাথে বিজ্ঞানীদের নাম, ওয়াটসন এন্ড ক্রিকের নাম আমরা পাই। তো এইগুলো কিন্তু খুব ভালো করে রেডি করে নিতে হবে। বোঝাতে পারলাম? দেখো মোটামুটি 6-7টা টপিকের নাম এখনো অবধি করেছি, যেগুলো তো সবার আগে রেডি করবই, কিন্তু তার পাশাপাশিও দেখেছো নিউট্রিশন এন্ড ভিটামিন বারবার আসে তোমাদের এই জায়গা থেকে, আমরা খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বো। এছাড়াও দেখো তোমরা দেখতে পাচ্ছ বাকি যে সিস্টেমগুলো, বিশেষ করে এক্সক্রিটরি সিস্টেম থেকেও ভালো প্রশ্ন আসে, বা এগুলো আমরা একইভাবে রেডি করব। হেলথ অ্যান্ড ডিজিজ ইম্পর্টেন্ট, তাহলে দেখো কতগুলো আমি বললাম। এন্ডোক্রাইন সিস্টেম, হরমোন রেডি করব, ডাইজেস্টিভ সিস্টেম, এনজাইম রেডি করব, আমরা সার্কুলেটরি সিস্টেম, সংবহন তন্ত্র রেডি করব সবার আগে। তারপরে কি আমরা পড়বো ব্লাড গ্রুপ, হ্যাঁ ব্লাড, সেই চ্যাপ্টারটা রেডি করব। পলিনেশন, দারুণ একটা টপিক, খুব ছোট এবং শিওর শর্ট তুমি পাবেই প্রশ্ন। নিউক্লিক অ্যাসিড অবশ্যই, এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর কি বললাম, ভিটামিন, এক্সক্রিটরি সিস্টেম, রেচন তন্ত্র, অলমোস্ট ডান। তুমি বায়োলজির যে 50টা নম্বর নয়, সেই 50টা নম্বরের ম্যাক্সিমামটাই তুমি এই কটা জায়গা কভার করলেই পেরে যাবে। বাকি যে চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো কি ম্যাম করবো না? করতে তো অবশ্যই হবে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তোলার জায়গাটা আমি বলে দিলাম কোথায় থেকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ট্রেন্ড দেখে। বোঝাতে পারলাম? এবার দেখো বাকি চ্যাপ্টার গুলো থেকেও আমাদেরকে রেডি করতে হবে, এবার সেগুলো থেকে একটা আসলো তুমি পারলে, হ্যাঁ, বা এলোই না, কোনো ব্যাপার নয়, তোমার মেজরিটি প্রশ্নের জায়গা যেটা সেইটা তো রেডি করা হয়ে যাচ্ছে। এবার দেখো মনে রাখতে হবে, হিউম্যান হার্ট বলে তো শুধু হার্ট নয়, যেরকম এখানে রয়েছে, শুধুমাত্র তুমি যে প্রশ্নটা এসেছে সেই রিলেটেড জায়গাগুলো, আমি টপিকের নাম তোমাদেরকে বলে দিয়েছি, রেডি সেইভাবে করব। এরকম না যে ওই প্রশ্নটা এসেছে বলে ওই প্রশ্নটাই আবার আসবে, এমনটা হয় না, ওই টপিক থেকে প্রশ্ন আসছে। বোঝাতে পেরেছি? তো এই ছিল সুন্দর একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস তোমাদের জন্য। প্রিপারেশন নেব কিভাবে, সবার আগে এই চ্যাপ্টার গুলোকে গুছিয়ে নেব, ফুল কনসেপ্ট এগুলো থেকে আমরা রেডি করে নেব, ঠিক আছে? তারপরে কি এগুলো বারবার করে রিভিশন করব, যত বেশি বার রিভিশন হবে তত বেশি সুন্দরভাবে আমাদের মাথায় থাকবে। এবং অবশ্যই প্র্যাকটিস, কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস না করলে তো কোন জায়গাটা রেডি হবে না। যত বেশি কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করবে তত সুন্দরভাবে তুমি জিনিসটার ওপর থেকে কনফিডেন্ট ফিল করবে। বোঝাতে পারলাম?
তো আমাদের দেখো এই ধরনের যে ভিডিওগুলো, হ্যাঁ, প্রিপারেশন শুরুর আগের এই যে খুব ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখা ভীষণ রকম ইম্পর্টেন্ট। তো সেই রকমই আমরা ভিডিও বিভিন্ন আনছি আমাদের চ্যানেলে। বিএসএসসিআই নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল খুব শীঘ্রই আমাদের ব্যাচও আসতে চলেছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে নেক্সট কোন বিষয়টিকে নিয়ে তোমরা একটু আলোচনা চাইছো। এছাড়াও দেখো রয়েছে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, ইতিমধ্যে তোমরা জেনে গেছো। প্রচুর স্টুডেন্ট এখানে রোজ ক্লাস করছে, লাইভ ক্লাস করছে, রেকর্ডেড ক্লাস করছে, মক টেস্ট দিচ্ছে এবং আমাদের সাথে প্রতিনিয়তই কিন্তু তারা কানেক্টেড রয়েছে। বোঝানো গেল? এছাড়া দেখো বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপের মধ্যে তুমি কি কি পাবে, যে কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে শুরু করে অফিসিয়াল সিলেবাস, জব অ্যালার্ট অর্থাৎ কোন এক্সামটা হচ্ছে, কার ফর্ম ফিল আপ চলছে, কার লাস্ট ডেট এলো ফর্ম ফিল আপের, এই সমস্ত যাবতীয় তথ্য তুমি এই একটা অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। এছাড়াও আমাদের ডেডিকেটেড চ্যানেলগুলো রয়েছে বিভিন্ন এক্সামের জন্য, রেল বলো, ব্যাংক বলো, আইসিডিএস, কম্পিটিটিভ যে কোনো যে এক্সামগুলো হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে, যার যেটা প্রয়োজন সেখানে তারা ফলো করে নিতে পারবে। আর যদি মনে হয় এই ভিডিওটা তোমার জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে, অবশ্যই যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেশনটিকে একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে এইরকমই আবার নেক্সট কোনো একটা বিষয়ের আলোচনায়।